প্রথমে আলাপটা সেরে নিই। আমাদের সঙ্গে রয়েছেন দণ্ডী স্বামী শঙ্করাচার্য পরম্পরা স্বামী রামানন্দ তীর্থ, স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অধ্যাপক অমিত ভট্টাচার্য, আপনাকেও স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। আমরা প্রথমে একটু স্বামীজির কাছে যাব। স্বামীজি, আমরা দেখতে পাচ্ছি যে এই একটা জায়গা বেলুর মঠ, রামকৃষ্ণ মিশন, এর একটা আদর্শই আলাদা, ভাবনাই আলাদা। মানে এর যে মতাদর্শ, এর যে আলো, সেই আলোটা কতটা সুদূর প্রসারী। দেখুন, বেলুর মঠের বা রামকৃষ্ণ মিশনের বা স্বামীজির ইনাদের আদর্শ ভাবধারার মধ্যে যদি আমরা যেতে যাই, প্রথমে আমাদের বুঝতে হবে যে অদ্বৈত সিদ্ধান্তটা কি। যখন ঠাকুর শ্রী স্বামী বিবেকানন্দকে শিক্ষা দিচ্ছেন, তিনি বলছেন যে তুমি শঙ্করাচার্য হও, পৃথিবীটাকে দেখো। আমরা জানি যে আদ্য শঙ্করাচার্য ভগবানের যে অদ্বৈত সিদ্ধান্ত, তিনি আজ থেকে 2500 বছর আগে গোটা ভারতবর্ষে যে হিন্দু ধর্মকে একটা নবরূপ দিয়েছিল। এবং এই অদ্বৈত সিদ্ধান্ত কি একই সিদ্ধান্ত যেখানে বলছে প্রতিটি জীবের মধ্যে সেই পরব্রহ্মের বাস, তাই এই প্রতিটি জীবকে ব্রহ্মজ্ঞানে সেবা করার কথাই স্বামীজি বলবেন। এ তো খুব স্বাভাবিক কথা। এবং পরমহংস তিনিও এই অদ্বৈত বেদান্তের যে ভাবধারা বা মতাদর্শ, সেইখান থেকে উদ্বুদ্ধ করছে। এবং আমরা দেখছি স্বামীজি এবং তার দলবল কীরকমভাবে তারা একদম ভারতবর্ষের মাটিতে নেমে, শুধু ভারতবর্ষ কেন, বিদেশেও তারা যেরকমভাবে সনাতন ধর্মের বার্তা, মানব কল্যাণের বার্তা পৌঁছে দিয়েছে। এবং শুধু পৌঁছে দেওয়া নয়, প্ল্যানিংয়ের সাথে সাথে তার পারপাসগুলোকে এক্সিকিউশন করা। আজকে এত বছরের একটা সংগঠন, এত তাদের জনবল, এত তাদের ভক্ত, এ তো আর এমনি এমনি নয়, তার পেছনে রয়েছে নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম। আমরা জানি স্বামীজি কি কষ্ট করে দক্ষিণ ভারতে গেছেন, সেখান থেকে তিনি অর্থ সংগ্রহ করেছেন, তারপরে আমেরিকা গেছেন, শিকাগোর বিশ্ব ধর্ম সম্মেলনের কথা আমরা জানি। হ্যাঁ, দেখান তো আর কতজন পেরেছেন এই ছোট্ট বীজ থেকে এই বটবৃক্ষ ময়ূরে। এবং তার জীবনকালে নয়, তার জীবনকাল পরিব্যাপ্ত হওয়ার পরেও বর্তমান সময় পর্যন্ত আজকে এতগুলো বছর কেটে গেছে, আমরা দেখতে পাচ্ছি যে বেলুর মঠ রামকৃষ্ণ মিশন তার কাজ কিন্তু করে চলেছে। হ্যাঁ, এবং আজকেও আমরা দেখব এত বিদ্যালয়, আমরা সকালবেলা দেখতে পাচ্ছি প্রভাত ফেরি হচ্ছে, এতগুলো বিদ্যালয়, এত ইনস্টিটিউট, শিক্ষা, স্বাস্থ্য, হ্যাঁ, অন্যান্য মানবাধিকার, কোন বিষয়ে তারা নেই। তো এই বিষয়ে তাই তিনি একটা আদর্শ, তিনি একটা চিন্তা ভাবনা, তিনি একটা ভাবধারার সূচনা করেছিলেন। আমরা বেলুর মঠের সামনে রয়েছি, আমরা একটু ছবিটা দেখাবো যে বিভিন্ন জায়গা থেকে, রামকৃষ্ণ মিশন থেকে একেবারে স্বামীজিকে শ্রদ্ধা জানানোর জন্য এই মুহূর্তে তারা প্রশাসন করে, অর্থাৎ মিছিল করে তারা এগিয়ে আসছেন। রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে, কেননা আজ 163তম জন্মদিবস। বেলুর মঠে যেমন সাজো সাজো রথ, ঠিক তেমনই আরও একটি জায়গা রয়েছে, সেটি হচ্ছে সিমলা স্ট্রিট। অর্থাৎ সিমলা স্ট্রিটে তার বাড়ি অর্থাৎ যেখানে বিলে একসময় দাপিয়ে বেড়াতো, তার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের স্মৃতি এখনো পর্যন্ত জলজল করছে সিমলা স্ট্রিটের সেই বাড়িতে। আমরা সেখানকার ছবিটা একটু দেখবো, সরাসরি যাব। আমাদের প্রতিনিধি রামকৃষ্ণ সিনহা রয়েছে আমাদের সঙ্গে। রামকৃষ্ণ, সিমলা স্ট্রিট যেখানে বিলে তার দস্যিপনা বারবার তুলে ধরেছে এবং যার স্মৃতি ওতপ্রোতভাবে সেখানে জড়িয়ে রয়েছে, আজ 163তম জন্মদিবস, সেখানকার ছবিটা কি ধরা পড়ছে রামকৃষ্ণ? সবার আগেই স্বামীজিকে শতকোটি প্রণাম। তার কারণ ভারতীয় বেদান্ত দর্শনকে তিনি নতুন করে চিনিয়ে দিলেন, ভারতকে চিনিয়ে দিলেন এবং বুঝিয়ে দিলেন তোমার ভেতরে সেই ব্রহ্ম রয়েছে। আর সেই ব্রহ্ম জ্ঞান করার মতন, সেই ব্রহ্ম জ্ঞান দেওয়ার মতন একমাত্র সেই পরম আত্মা, যিনি আমাদেরকে বোঝালেন, যে কথা একটু আগে রামানন্দ তীর্থ মহারাজ বলছিলেন, দণ্ডী স্বামী, যে গোটা ভারতে তিনি যখন ঘুরে বেড়ালেন, সেই গোটা ভারতের চিত্র তার বুকের ভেতরে আলাদা রকম ভারতের অস্তিত্ব নিয়ে তাকে একটা মাত্রা তৈরি করে দিল। এবং এর পরবর্তীকালে যখন স্বামীজি বিদেশে গিয়েছেন, সেখানে গিয়ে ভারতকে
ভারতকে এভাবেই পরিচয় করালেন যে এই ভারত আধ্যাত্মিক ভারত, আর যে ভারত আধ্যাত্মিকতা মানে প্রতিটা মানুষের হৃদয়ে ব্রহ্ম রয়েছে, সেই ব্রহ্ম জ্ঞান তিনি করালেন। আসলে তিনি জ্যোতিরাজয়, অর্থাৎ জ্যোতিদের ভেতরে যারা সন্ন্যাস তাদের ভেতরে অন্যতম জ্যোতিষ্ক, এবং তিনি শ্রেষ্ঠ জ্যোতিষ্ক, এবং সেই জ্যোতিষ্ককে চিনতে পেরেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। এবং আমার সঙ্গে আমি জানি পৌলমীর সঙ্গে আরও দুজন মানুষ রয়েছেন, অমিত বাবু রয়েছেন, তারা আরও বেশি করে নিশ্চয়ই বলবেন ঠাকুরের কথা, স্বামীজির কথা। কিন্তু স্বামীজি আজকে আমাদের এই মুহূর্তে আজকের দেশের যে পরিকাঠামো, সেই পরিকাঠামোকে নতুন করে তৈরি করার যে কাজটা তিনি শুরু করেছিলেন, সেটা আজকে তা একটা বটবৃক্ষ তৈরি হয়েছে। আমার সঙ্গে রয়েছে এই মুহূর্তে ভার্গব লাহিড়ী। আমি ভার্গবকে বলবো, ভার্গব, এই যে আমরা যখন স্বামীজিকে নিয়ে কথা বলছি, এই উত্তর কলকাতায় স্বামীজির গান শুনলেন ঠাকুর, এবং এই মুহূর্তে সেই গানের কথা মনে পড়ছে যে গান শুনবার জন্য ঠাকুর পাগল হয়ে যেতেন। ঠাকুর প্রথম আলাপ হলো উত্তর কলকাতায় ঠাকুরের সাথে স্বামীজির বিলেত লরেনের গান শুনলেন, লরেনকে লরেন বলে ডাকতেন। সেই লরেনের গান শুনে ঠাকুর পাগল হয়ে গেলেন। ঠাকুর বললেন, আবার আসিস। দেখো, একটা কথা বলি, প্রথম কথা, আজকের দিনে এইখানে দাঁড়ানোটা সবচেয়ে বড় বিষয়। আজকে 12ই জানুয়ারি আমরা দাঁড়িয়েছি স্বামীজি জন্মভূমিতে, বীরেশ্বর মহাদেব তিনি আমাদের কাছে, তার জন্মভূমিতে আমরা দাঁড়িয়েছি। এটা উল্টো করে বলি, স্বামীজি আমাদের কাছে কীরকম, স্বামীজি যেদিন শরীর চলে যায়, ঠাকুরের শরীর চলে গেছে, স্বামীজির শরীর চলে গেছে, সেই দিনে কিছু ভক্তগৃহী পার্ষদ তারা এসে শ্রী শ্রী মাকে কমপ্লেন করলেন যে ঠাকুরের পাশে স্বামীজিকে রেখে পুজো করা হচ্ছে, খুব অন্যায় করছে, ওদের বোধহয় মাথা খারাপ হয়ে গেছে। শ্রী শ্রী মা বললেন, হ্যাঁ সত্যি ওদের পার্ষদদের মাথা খারাপ হয়ে গেছে, যদি ঠাকুর শরীরে থাকতেন তাকে স্বামীজিকে ঠাকুরের মাথায় রেখে পুজো করতেন, সেটা সত্যি ভুল করেছে। তাই হচ্ছে আমাদের স্বামীজির সেই গান একটু শুনবো, যে গান শুনে ঠাকুর প্রথম দিনটা লরেনের গান শুনেছেন। স্বামীজি তাৎপর্যপূর্ণভাবে স্বামীজির জীবনের প্রথম, সেই অর্থে ঠাকুরের সঙ্গে প্রথম দেখা, এবং স্বামীজির জীবনের শেষ দিন, সেই অর্থে স্থূল শরীরের শেষ দিন, একটি গান স্বামীজি ঠাকুরকে শুনিয়েছিলেন, স্বামীজি খুব প্রিয় গান, একটু করি। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর, কেহ নয় আপন, পর প্রেমে কেন হয়ে অচেতন, ভুলিছ আপন জনে, মনো চলো নিজ নিকেতনে, মনো চলো নিজ নিকেতনে। এই গান শুনে ঠাকুর যেন মোহিত হয়ে গেলেন সেদিন, এবং ঠাকুর স্বামীজিকে চিনতে পারলেন, এই সেই লরেন, আর সেই লরেনকে বললেন, আবার আসিস। আর ওই যে বারে বারে আসিস, সে কথা বোধহয় লরেনের কানে বাজলো, তাই তিনি আর বোধহয় আরেকবার পিছু ডাক শুনবেন তার আশা করেননি। ছুটে চলে গেলেন দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে, এবং সেই ঠাকুরের কাছে যেদিন তিনি প্রথম যাচ্ছেন, তার ভাষ্য লেখা রয়েছে সেই লীলা প্রসঙ্গ এবং কথামৃততে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বোঝাই যাচ্ছে যে সিমলা স্টেটেও সাজো সাজো রব, তার যে বার্তা, বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটিছে জগৎময়, বাঙালির ছেলে ব্যাঘ্র বৃষবে ঘটাবে সমন্বয়। সত্যি সমন্বয় তিনি ঘটিয়েছেন, গোটা বিশ্ববাসীর মধ্যে সমন্বয় স্থাপন করেছেন। এই মুহূর্তে বেলুর মঠের ছবিটা দেখাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্কুল থেকে, বিভিন্ন রামকৃষ্ণ মিশন থেকে আসছেন প্রত্যেকে, তারা স্বামীজিকে শ্রদ্ধা জানাচ্ছেন, তারা 163তম জন্মদিবসে একসঙ্গে সমন্বয়ের বার্তা দিচ্ছেন। এই মুহূর্তে যে ছবিটা বারবার উঠে আসছে, কেননা তিনি এক নতুন পথ দেখিয়েছিলেন। তিনি বারবার বলতেন যে আপনারা বলেন মাতৃদেব ভব, আপনারা বলেন যে পিতৃদেব ভব, আমি বলি মূর্খ দেব ভব, দরিদ্র দেব ভব, আর ইহাদেরই দেবতা জ্ঞানে আমি ধন্য হব। অর্থাৎ তার যে উদার চেতা, তার যে উদার মানসিকতা, সেই মানসিকতা বারবার প্রমাণ দিয়েছেন যে তিনি আলো,
একেবারে অন্ধকারের উৎস থেকে উৎসরিত আলো, সেই আলোর ছবিটা বারবার তিনি তুলে ধরেছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।